এই যে খুঁতখুঁতে স্বভাব, খুঁতখুঁতে স্বভাব নিরাপত্তার জন্য আমরা থুজার যে সূচিবায়ু বলে থাকি সেই জায়গাটাতে দেখুন সমস্ত কিছুর পেছনে আমরা তিনটা শব্দ দিয়ে যোগ করার চেষ্টা করছি। দেখুন তাহলে সে নিরাপত্তার অভাব বোধ করছে, এবং সেটা কোথায়? সেটা কি বাইরের দিকে না, মনের গভীরে অস্থিরতাটা কোথায় আসছে? আমি নিরাপদ নয়। আপনার পরিবার যখন নিরাপদ থাকবে না, আপনি নিজে যখন নিরাপদ থাকবে না, আপনি চিন্তা করবেন আমি কোথায় গেলে নিরাপত্তা পাবো, আমি কোথায় গেলে আমার জীবনের নিরাপত্তা পাবো। ঠিক আর্সেনিক অ্যালব নিজের জীবনের নিরাপত্তা চাইছে, তখন সে অস্থির হচ্ছে। দেখুন আজকে সে হয়তো মাথার মধ্যে এটা নিয়ে চিন্তা করছে, ফিজিক্যাল এনজাইটি তার মধ্যে দেখাচ্ছে, কিন্তু শুরুতে মানসিক অস্থিরতা, আমরা অস্থিরতার যে ত্রয়ী মেডিসিনের আর্সেনিক, রাস্টক্স এবং আমাদের অ্যাকোনাইট, তাহলে অ্যাকোনাইট এবং আর্সেনিকের অস্থিরতা মনে আর রাস্টক্সের অস্থিরতা দেহে, দুজন কিন্তু সঞ্চালিত হচ্ছে একে অন্যের সাথে। দেহ থেকে মন রাস্টক্স, আর মন থেকে দেহ আর্সেনিক অ্যালবা এবং অ্যাকোনাইট। তাহলে এই রোগীটা যখন নিরাপত্তাহীনতায় ভুগছে, এই রোগীটা যখন আশঙ্কা পরায়ণ থাকছে যে আমার কিছু না কিছু একটা হবে, যেটা হলে আমি মারা যাব, অনিশ্চয়তার জীবন, আমার কি হবে আগামীকাল, এই রোগে আক্রান্ত হলে কি হবে, তখন দেখুন তার মধ্যে শুরু হচ্ছে অস্থিরতা, তখন তার মধ্যে শুরু হচ্ছে ক্রমাগত ডাক্তার পরিবর্তন করার একটা অভ্যাস। সেখানেও সে নিরাপত্তা চাইছে, কোন ডাক্তার আমাকে বলুক আপনার রোগটা ভালো হবে, এতটুকু নিরাপত্তা সে চাইছে, এতটুকু আশ্বাস সে চাইছে। যদি লক্ষণগুলো আমরা তার মধ্যে খুঁজে পাই, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অবশ্যই আর্সেনিক অ্যালবকে চিন্তা করতে পারি। আমরা যদি দেখি এই নিরাপত্তার অভাবটা খুব মনের ভিতর থেকে আসছে, তার এনজাইটিটা মনের ভিতর থেকে আসছে, তার ফেয়ারটা মনের ভিতর থেকে আসছে, মৃত্যু ভয় মনের ভিতর থেকে আসছে, অসুস্থতার ভয় মনের ভিতর থেকে আসছে, গভীর থেকে আসছে, তাহলে সেখানে কিন্তু আমরা আর্সেনিক অ্যালবকে চিন্তা করতে পারি। আমরা যদি দেখি তার কথায়, তার চলচলনে, তার অসুস্থতায়, তার দৃষ্টিভঙ্গিতে নিরাপত্তার অভাব খুঁজে পাচ্ছে, আমরা কিন্তু প্রথম যেগুলো বলেছিলাম ওগুলো লক্ষণ, তার পেছনের কারণ আপনি রোগীর ভিতরে ঢোকার চেষ্টা করেন। কেন সে অস্থির, কেন তার মধ্যে মৃত্যু ভয় আসছে, কখন আসছে, কি করলে আসছে, সে কি জন্য সঞ্চয় করতে চাইছে, লক্ষণগুলো নেওয়ার চেষ্টা করুন, তাহলে আমরা মেডিসিনের মূল জায়গাটাতে ঢুকতে পারবো। তাহলে দেখুন তাদের মধ্যে শুরু হচ্ছে তাদের চালচলন, কথাবার্তায়। ওই যে শুরুতে আপনি দেখলেন রুগীটা যখন বসলো, পকেট থেকে টিস্যু বের করলো, আপনার চেয়ারটা মুছে নিল, হাতটাকে স্যানিটাইজার দিয়ে হাতটাকে ধৌত করে নিল। কেন নিল প্রশ্ন করুন। তার ভিতরে, মনের ভিতরে ভয় আছে, গভীরে ভয় আছে, আমি রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারি, যেটা হলে আমি মারা যাব, এবং সেটা যদি আমার যত অসুস্থতা বৃদ্ধি পায়, মৃত্যু ভয়টা তত সন্নিকটে আসে, তীব্রতর হয়, প্রকটতর হয়, আমি অস্থির হয়ে যাই। তাহলে সেখানে কিন্তু আমাদের আজকের আর্সেনিক অ্যালব খুব ভালো মেডিসিন, অর্থাৎ মনের ভিতর থেকে এবং তার দৃষ্টিভঙ্গিতে নিরাপত্তার অভাব আপনি খুঁজে পাবেন। তবে দেখুন নিরাপত্তার অভাব, আশঙ্কা পরায়ণতা এবং নিরাপত্তার অভাব থেকে সঞ্চয় করার প্রবণতা যদি আমরা দেখি কোন রোগীর মধ্যে, অর্থলোভী লাইকোপোডিয়াম, ভীষণ অর্থলোভী লাইকোপোডিয়াম, আমরা ব্রায়োনাকেও দেখেছি অর্থ সঞ্চয় করার, আমরা ক্যালকেরিয়া কার্পকেও দেখেছি তার অর্থ সঞ্চয় করার মানসিকতা। কিন্তু দেখুন আমরা যদি দেখি যে লাইকোপোডিয়াম সে অর্থ সঞ্চয় করছে, সে কি কাজে সঞ্চয় করছে? আমরা যদি দেখি কোনো ব্যক্তি খরচ করতে চাইছে না, বিপরীতে খরচ করতে চায় আমাদের ফসফরাস। আপনি যদি দেখেন কোনো ব্যক্তি খরচ করতে চাইছে না, সে তাহলে কিপটা, কুঞ্জুস। তার মানে লাইকোপোডিয়াম আদৌ কি তাই? সে ব্যক্তিটা কেন সঞ্চয় করছে, এই প্রশ্নটা কিন্তু আমরা রোগীর মধ্যে করি না। আপনি কি খরচ করতে চান? সহজে খরচ করেন? আপনার হাত খরচের অভ্যাস কেমন? না, আমার হাত খরচের অভ্যাস নাই, আমি লাইকোপোডিয়াম কিন্তু প্রেসক্রিপশন করলাম, কিন্তু আসলে সে টাকা জমিয়ে কি করতে চায় সেটা কিন্তু আমি কখনো জিজ্ঞাসা করি না। তার আমরা যদি কোনো রোগীর মধ্যে দেখি যে আগামী দিনকে অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতার যে জায়গাটা আছে, কোথায়, কি বিষয়ে, তার স্বাস্থ্য বিষয়ে, কি বিষয়ে, তার স্বাস্থ্য বিষয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। আগামীকালকে যদি আমার অসুস্থতা অনুভব করি, আগামীকাল যদি আমি অসুস্থ হই, তাহলে আমি আগামীকালকে যদি কোনোভাবে কোনো রূপ আমি যদি অসুস্থ হই,
তাহলে আমি সেখান থেকে সুস্থতা আনতে গেলে আমার টাকা লাগবে, খরচ বৃদ্ধি পাবে। আমাকে কি করতে হবে? তাহলে আমাকে সঞ্চয় করতে হবে। আমি তখন অর্থের প্রতি লোভ এবং লালসা তখন তৈরি হবে। তাই বলে কিন্তু আমি লাইকোপোডিয়াম নই। কারণ লাইকোপোডিয়াম টাকাটাকে, গ্রামীণ একটা ভাষা আছে, টাকাটাকে উল্টো কোমরে, হ্যাঁ, যারা লুঙ্গি পরে, মনে রাখার জন্য, উল্টো কোমরে গুছতে 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 তার থাই উরু বেরিয়ে যাবে, তবু সে টাকাটাকে খরচ করবে না। এটাই লাইকোপোডিয়াম। কিন্তু অর্থ কোন কারণটা আগামী স্কুলে আমি সেখানে ডাক দেখা হবে, ভিলেজ আছে, আমার বিভিন্ন জায়গায় যেতে হতে পারে, সেখানে হিউজ খরচ আছে। তাহলে সেই খরচটা আমি ক্যারি করব কি করে? এই খরচটা ক্যারি করতে হলে আমাকে অর্থ সঞ্চয় করতে হবে। সেখানে কিন্তু সঞ্চয় মানসিকতা, সেখানে কিন্তু আমাদের আর্সেনিক অ্যাল্প কি বিষয়ে? তার নিজের স্বাস্থ্য বিষয় নিয়ে সতর্কতা, অনিশ্চয়তা, সে রোগ আক্রান্ত হওয়ার অনিশ্চয়তা। কিন্তু আমরা যদি ব্রায়োনিয়াকে দেখি, তাহলে দেখুন ব্রায়োনিয়া অর্থ সঞ্চয় করছে। আগামীকাল অর্থনৈতিকভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ফ্যামিলি, পরিবার কিভাবে চালাবো? সে একজন দায়িত্ববান পুরুষ বা দায়িত্ববান একজন মানুষ, অর্থনৈতিক নিশ্চয়তা সে দিতে চায় তার পরিবারকে। তাহলে সেখানে আমরা কিন্তু ব্রায়োনিয়াকে চিন্তা করতে পারি। তো দেখুন, আমরা সেই সাথে দেখলাম তার মধ্যে আরো একটা সিমটম দেখলাম, যেমনটা আমরা লাইকোপোডিয়ামে পেয়েছি, বিল দিতে চায় না। আমরা ফসফরাসে দেখেছি বিল দিতে চায়, আমরা আর্সেনিক অ্যাল্পকেও দেখেছি বিল দিতে চায় না। তাহলে লাইকোপোডিয়াম আর্সেনিক এক করতে পারবেন না। বন্ধুরা এক জায়গায় যে বসে চা খাচ্ছে, লাইকোপোডিয়াম বিল দিতে চায় না, আর্সেনিক অ্যালবু বিল দিতে চায় না, সে চুপচাপ থাকে। কেন থাকে? সঞ্চয় করার মানসিকতা। তাহলে এই একটা লক্ষণ পেলে আমি লাইকোপোডিয়াম ভাবার সুযোগ নাই। এবং সেই সাথে যদি আমরা দেখি, দেখুন যে ব্যক্তিটা অর্থ দিতে চাইছে না, যে ব্যক্তিটা সূচিবায়ুগ্রস্ত ব্যক্তি, সে কিনা আবার অপরের দোষ ধরায়, দোষ গুণ ধরায় খুব পটু। লাইক আমাদের ল্যাকেসিস, আমাদের সালফার, দেখুন এরা অন্যের দোষ ধরাতে খুব পটু। তাহলে দেখুন অন্যের দোষ ধরছে কোথায়? আমরা যদি দেখি অন্যের দোষ ধরছে কোথায়, তাহলে দেখা গেল আপনি একজন ব্যক্তি, আমি শুরুতে বলেছিলাম খুঁতখুঁতে স্বভাবে, সূচিবায়ুগ্রস্ত, খুঁতখুঁতে স্বভাবের, এরা খুব পরিপাটি। আপনার চেম্বারে কিন্তু একজন জেন্টলম্যান এসে বসেছিল, কোমরটাকে সোজা করে, পরিষ্কার করে, একটু দূরত্ব বজায় রেখে, কারোর শরীরের সাথে স্পর্শ না হোক, কারোর মুখোমুখি না হই, যেন সে হাঁচি কাশি দিলে তার মুখোমুখি তার নিঃশ্বাসটা আমার কাছে আসতে পারে, সেই জায়গাটাতে না থাকুক, এবং সে বসেও আছে খুব ভদ্রতার সাথে। এই ব্যক্তিটা অপরের দোষ ধরছে। কেমন দোষ ধরছে? কারণ আমরা জানি ত্রুটিপূর্ণ কোন জিনিস আমাদের আর্সেনিক অ্যাল্প সহ্য করতে পারে না। দেখুন এরা খুব গোছালো হয়। আপনি এদের কথা বলার ধরন দেখুন, এদের হাতের লেখা দেখুন, এদের খাবারের বিষয়টা দেখুন, এদের ড্রেসের বিষয়টা দেখুন, এদের স্বাস্থ্য পরিচ্ছন্নতার বিষয়টা দেখুন। সব বিষয়ে এরা ভীষণ ভীষণ মানে সচেতন। কেন সচেতন? ওই যে শুরু থেকে বলেছিলাম, তারা আশঙ্কা পরায়ণ, অনিশ্চয়তা জীবন, রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। এই ব্যক্তিটা যদি অন্যকে অগোছালো দেখে, আপনি তার রুমে সবকিছুকে খুব পরিপাটি পাবেন, আপনি তার অফিসে সবকিছুকে পরিপাটি পাবেন, আপনার চেয়ারটা যেখানে থাকার কথা সেখানে যদি না থাকে, রুগীটা নিজের চেয়ার থেকে উঠে সেই চেয়ারটাকে সে সোজা করে রাখার প্রবণতা আপনার অফিসে খুঁজে পাবেন, আপনার বাসায় খুঁজে পাবেন। সে তার রুমে চেয়ারটা রেখে গেছিল যে জায়গাটাতে, সে জায়গাটাতে নেই, সৌন্দর্য নষ্ট হচ্ছে, বর্ধিত না হয়ে সে নিজের জায়গাটাতে আবার চেয়ারটাকে রাখবে এবং বলবে এটা কে এনেছে। বিছানার চাদর গুলো যদি এলোমেলো থাকে, তাহলে সে দোষ ধরবে এটা কে করেছে। মানে লন্ডি করে, যদি চুলটাও লন্ডি করে করা যায়, তাহলে সে চুলটাও লন্ডি করে থাকবে। এমন একটা অবস্থা, এত গোছালো। এবং এই অগোছালোতাতেই তাই সে কিন্তু অন্যের দোষ ধরতে প্রটু। কেন? সে খুঁতখুঁতে স্বভাবের। কেন? সে স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ সচেতন। কেন? সে নিশ্চয়তা চাই, আমি যে রুমে আছি, আমি যে অফিসে আছি, আমি যে জায়গাটাতে বসে আছি, এটা যেন স্বাস্থ্যকর হয়। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অবশ্যই আর্টস অ্যাল্পকে চিন্তা করতে পারি। আমরা যদি সন্দেহপ্রবণ মানসিকতার বলি,
আমরা থুজাতে দেখেছি, যেহেতু এর মধ্যে সাইকোসিস প্রবণতাটাও আছে, দেখুন সে কিন্তু খুব সাবধানী। সন্দেহ করছে কোথায়, সন্দেহ করছে রোগ জীবাণু দ্বারা সে আক্রান্ত হতে পারে, সন্দেহ করছে কোথায় তার অর্থটা কেউ চুরি করতে পারে, সন্দেহ করছে কোথায় তার বাসার টাকা পয়সা সে কেউ চুরি করতে পারে, সে আপনি যেই হন না কেন। যদি লক্ষণটা আপনি খুঁজে পান তাহলে সেখানে আপনি অবশ্যই আর্সেনিক অ্যালবকে চিন্তা করতে পারেন। সেই সাথে যদি আপনি দেখেন আর্সেনিক অ্যালবের অভিশাপ দেওয়ার প্রবণতা যদি আপনি খুঁজে পান, অর্থাৎ বদদোয়া দেওয়ার প্রবণতা যদি আপনি খুঁজে পান, তাহলে সেখানে আপনি আর্সেনিক অ্যালবকে চিন্তা করতে পারেন। এবং সেই সাথে যদি আপনি দেখেন সে সর্বদাই সঞ্চালনশীল, অস্থিরতা, এ রুম টু ও রুম, এ ঘর থেকে ও ঘর, এ ডাক্তার থেকে সে ডাক্তার, যদি লক্ষণটা খুঁজে পান তাহলে সেখানে আপনি চিন্তা করতে পারেন আর্সেনিক অ্যালব। এবং আমরা তাহলে রোগীর মধ্যে কি দেখলাম? আমরা দেখলাম প্রচুর অস্থিরতা, রোগীর মধ্যে কি দেখলাম? প্রচুর খিটখিটে স্বভাব, রোগীর মধ্যে কি দেখলাম? খুব সহজে বিরক্ত হওয়ার প্রবণতা, খুব সহজেই হতাশ হওয়ার প্রবণতা আমরা তার মধ্যে খুঁজে পেলাম। সেই সাথে মৃত্যু ভয় খুঁজে পেলাম। যদি কোনো রোগীর এই ভয়, উৎকণ্ঠা, অনিশ্চয়তা যদি রাতে বৃদ্ধি পায়, আমরা মাইন্ড নিয়ে যেহেতু কথা বলছি, এবং এটা যদি মাঝরাতেই বৃদ্ধি পায় বা নির্দিষ্ট সময়ে, আমরা সিড্রনকে ভেবে থাকি, নির্দিষ্ট সময়ে যদি রোগ লক্ষণ ফিরে আসে, প্রতি বছর একবার, প্রতি 14 দিন পর পর, প্রতি 10 দিন পর পর, এই যে কথাটা বলছি ওটা অন্য সিমটমে গেলে ভালো আলোচনা করব। তাহলে সেখানে আমরা যদি রাত্রে উৎকণ্ঠা, এনজাইটি যদি তার মধ্যে খুঁজে পাই, এবং রাত্রেই তার আশাহীন, স্বপ্নহীন বেঁচে থাকার যে আশা যদি খুঁজে না পায়, নেই, তখন কিন্তু তার মধ্যে শুরু হয় মৃত্যু ভয়, এবং সেই সময় কিন্তু সে নিজেকে হত্যা করার মতো একটা প্রবণতা তার মধ্যে তৈরি করা হয়। আচ্ছা, আমার একটা রুগী এসেছে, আমার জাস্ট একটা মিনিট কথা বলার সুযোগ দেন। হ্যাঁ, কিছু বলবা? আচ্ছা, আমরা আচ্ছা দুঃখিত, আমার একটা রুগী এসেছিল, একটু কথা বলছি, অবশ্যই রুগীটা বসিয়ে রেখেছি। তাহলে আমরা যদি দেখি যে তার বাঁচার সম্ভাবনা, মানে এক কথায় তার স্বাস্থ্য এবং সর্বোপরি যে অনিশ্চয়তা, সর্বোপরি যে উৎকণ্ঠা বা আশঙ্কা পরায়ণ, সর্বোপরি যে নিরাপত্তার অভাবটা যখন প্রকট ধারণ করছে রাত্রিবেলাতে, যখন প্রকট ধারণ করছে, তখন এখানে রাখো, তখন আমরা তার মধ্যে একটা জায়গা খুঁজে পাই আশাহীন, এবং সেই সময় সে নিজেকে হত্যা করার মতো একটা জায়গা তৈরি করে নেয়, যেখানে আমরা সিভিলিটি টার্মটা একটু বেশি খুঁজে পাই। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা আর্টস অ্যালবকে চিন্তা করতে পারি, আর্টস অ্যালবকে চিন্তা করতে পারি। এবং দেখুন, সে সেই সময় হত্যাও করতে চায়, সেই সময় সে ধ্বংসযজ্ঞ চালাতে পারে, ভাঙচুর করতে পারে, এমন লক্ষণও কিন্তু আমরা আর্সেনিক অ্যালবের মধ্যে খুঁজে পাই। যদি লক্ষণটা দেখেন তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আর্টস অ্যালবকে চিন্তা করতে পারি। আমরা যদি তার মধ্যে এই মাইন্ড, এই ফেয়ার, এই যে আশঙ্কা পরায়ণ, এই জায়গাগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে তার স্বপ্নগুলো হবে খুব বিপজ্জনক। যেমন আমরা হেপার সালফেট রোগীকে দেখেছিলাম, হেপার সালফেট রোগীকে কি দেখেছিলাম? হেপার সালফেট রোগী নিজে যেমন আগুন ধরাতে পছন্দ করে, হেপার সালফেট রোগী নিজে যেমন খুব মানে হাইপার সেন্সিটিভিটি তার মধ্যে খেয়াল করা যায়, অনুভূতি প্রবণতা, সে যা করে, তার কর্ম করে সবকিছুতেই ধ্বংসমুখী, ঠিক অনুরূপ ভাবে তার স্বপ্নও হয় আগুনের। ঠিক অনুরূপ ভাবে আমরা এই রোগীর যদি দেখি, তাহলে দেখুন এরাও
যে স্বপ্নগুলো দেখে, যে বারবার যে স্বপ্নগুলো দেখে, সেই স্বপ্নগুলো জনিত কারণে, অর্থাৎ ভ্রান্ত ভয়ের যে স্বপ্নগুলো দেখে, সেই কারণে তার কিন্তু ঘুমের সমস্যাটা পরিলক্ষিত হয়, অর্থাৎ তার কিন্তু ঘুমের সমস্যা দেখা যায় এবং অস্থিরতা দেখা যায়। যদি লক্ষণটা আমরা খুঁজে পাই তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অবশ্যই আর্সেনিক অ্যাল্পকে চিন্তা করতে পারি। দেখুন, সে মানসিক পরিশ্রম করছে, দেখি সে ভীষণ গরম কাতর, আর্সেনিক অ্যাল্প কিন্তু শীত কাতর। সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা এপিসমেলকে চিন্তা করতে পারি। এপিসমেলের জ্বালা কিন্তু ঠান্ডায় উপশম। এপিসমেলে কিন্তু পানি পিপাসা নেই, আর্সেনিক অ্যালবে কিন্তু পানি পিপাসা আছে। আর্সেনিক অ্যালবে কিন্তু এনজাইটি আছে। আর্সেনিক অ্যালবে কিন্তু ফেয়ার অফ ডেথ আছে। রোগ লক্ষণ যত প্রকাশ পাবে, রোগ লক্ষণ যখন যত প্রকট ধারণ করবে, তখন তার অস্থিরতা তত বেশি, তার মৃত্যু ভয়টা তত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেখানে আমরা কি চিন্তা করতে পারি? আর্সেনিক অ্যালবকে চিন্তা করতে পারি। সেই সাথে আমরা যদি দেখি সারা শরীরে জ্বালা, স্পেশালি 3টা তালু, হাতের তালু, পায়ের তালু, মাথার তালু, জ্বালা নোংরা প্রকৃতির, আর্সেনিক অ্যাল্ব বিপরীত, ভীষণ ভীষণ পরিষ্কার থাকে। আর্সেনিক অ্যাল্ব বিপরীত, সেখানে আমরা কিন্তু সালফারকে চিন্তা করতে পারি। চর্মরোগ প্রবণ, সেখানে কিন্তু আমরা সালফারকে চিন্তা করতে পারি। লক্ষণটা যদি থাকে তাহলে আমরা সালফারকে অবশ্যই ব্যবহার করতে পারি। সিকেলিকরকে দেখুন, সিকেলিকর টপ গ্রেডের গরম কাতর, অর্থাৎ আমাদের ন্যাপটামিয়রের থেকেও গরম কাতর, ন্যাপটামিয়রের থেকেও গরম কাতর। তাহলে সেখানে আমরা জ্বালাতে সিকেলিকরকে ব্যবহার করতে পারি। কার্বোভেজের জ্বালাতে আমরা কার্বোভেজ ব্যবহার করতে পারি। দেখুন সিকেলিকর এবং কার্বোভেজের জ্বালাটা কোথায়?
তার অনেক সময় দুটা মেডিসিনের এক্সটার্নাল অর্গানগুলোতে শীত অনুভূত হতে পারে যখন তার প্রচুর পরিমাণে ডিসচার্জ হবে, প্রচুর পরিমাণে জৈব তরল রস নিঃসরণ হবে, তখন তার এক্সটার্নাল অর্গানগুলোতে জৈব তরল রসের উচ্ছ্বাস অভাবজনিত কারণে, অর্থাৎ ল্যাক অফ ভাইটাল হিট তার দেখা দিতে পারে। তখন কিন্তু তার এক্সটার্নাল অর্গানগুলোতে তার শীতকাতর হতে পারে, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই জ্বালা, ভিতরে ভিতরে ঠিকই কিন্তু সে ঠান্ডা চায়, ঠান্ডা আকাঙ্ক্ষা করে। লক্ষণটা যদি আপনি খুঁজে পান তাহলে সেখানে সিকেলিকর আর আর্সেনিক, সিকেলিকর অর এই পাশে আছে সিকেলিকর অর আপনি কার্বোভেজকে চিন্তা করতে পারেন। জানিও কার্বোভেজটা আমরা অন্তিম পর্যায়ে ব্যবহার করে থাকি। দেখুন কার্বোভেজ হালকা মৃদু জানালার পাশ চায় অক্সিজেনের অভাবটাকে পূর্ণ করার জন্য। সেখানে আমরা যেমন কার্বোভেজকে চিন্তা করতে পারি। প্রচুর ব্লিডিং জনিত কারণে, প্রচুর ডিসচার্জ জনিত কারণে সেখানেও যদি আমরা রোগীর মধ্যে জ্বালা বা রোগীর মধ্যে এই গরম কাতরতা খুঁজে পাই, শীত কাতর গরম কাতর মেডিসিন অথচ শীত কাতরতা তার মধ্যে যদি একটুখানি প্রকাশ পায়, তাহলে সেখানেও কিন্তু আমরা সিকেলিকরকে চিন্তা করতে পারি। এছাড়াও আমরা যদি দেখি ফুসফুস জনিত রোগ লক্ষণে তার শ্বাসকষ্ট, আমরা শ্বাসকষ্টের ক্ষেত্রে অনেকগুলো মেডিসিন ব্যবহার করি। নেট্রন সালফ আছে, হিপার সালফ আছে, ব্রায়োনিয়া আছে, একোনাইট আছে, এন্টিমটার্ড আছে, কেলিবাইক্রোম আছে, টিবার আছে, আর্সেনিক আছে, অনেকগুলো মেডিসিন আছে। শ্বাসকষ্ট জনিত কারণেও আমরা কি ব্যবহার করতে পারি? আমরা আর্সেনিক অ্যাল্পকে ব্যবহার করতে পারি। কখন ব্যবহার করব? যখন তার এনজাইটি থাকবে, যখন তার ফেয়ার অফ ডেথ থাকবে, যখন তার শ্বাসকষ্ট থাকবে। কখন? মধ্যরাত্রির পর শ্বাসকষ্ট বৃদ্ধি পায়, সেই সাথে তার যত শ্বাসকষ্ট বৃদ্ধি পায় তত তার মৃত্যু ভয় সন্নিকটে আসে, অর্থাৎ তীব্রতর হয়। সেই সময় তার পানি পিপাসা আসতে পারে, ক্রনিক স্টেজে তার পানি পিপাসা নাও থাকতে পারে। এবং এই রোগী এন্টিমটার্ডের মতো কখনো সে শুয়ে থাকতে পারবে না, এতটা শ্বাসকষ্ট হবে। আমরা এন্টিমটার্ডে দেখেছি এন্টিমটার্ডের রোগী শুয়ে থাকলে শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। তাই এন্টিমটার্ডের বাচ্চাগুলো শ্বাসকষ্টজনিত সময়ে কোলে থাকলে ভালো থাকে। যেই কোলে থাকে সে আমরা ক্যামোমিলা, সে আমরা সিনা, সে আমরা বোরাক্সকে চিন্তা করে থাকি। দেখুন কোলে থাকার পেছনের কারণটা হলো এন্টিমটার্ডের বাচ্চা যদি সোজা থাকে, ঠিক আমাদের আর্সেনিক অ্যালবের মতো শুয়ে থাকতে পারে না। আর্সেনিক অ্যালব কিন্তু এন্টিমটার্ডের মতো সোজা হয়ে বসে না, তীর ধনুকের মতো বেঁকে যায়। সামনের দিকে বেঁকে গেলে যদি সে আরাম বোধ করে, তাহলে সেখানে আমরা আর্সেনিক অ্যালবকে চিন্তা করতে পারি। আর সোজা যদি বসে থাকে, সোজা করে দাঁড় করে রাখলে যদি ভালো থাকে, শ্বাসকষ্টে ঘড়ঘড় আওয়াজ, বুকে ঘড়ঘড় ঘড়ঘড়, মনে হচ্ছে প্রচুর কফ জমে আছে, কাশি দিলেই উঠে যাবে কিন্তু কফ ওঠে না, সেখানে আমরা এন্টিমটার্ডকে চিন্তা করতে পারি বা টার্টারিক সালফ চিন্তা করতে পারি। তো দেখুন আমরা দেখেছি সেই সাথে তার শ্বাসকষ্টের সাথে আমরা দেখেছি তার মৃত্যু হয়, শ্বাসকষ্টের সাথে দেখেছি তার পানি পিপাসা, শ্বাসকষ্টের সাথে দেখেছি তার অনিশ্চয়তার জীবন, আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় ভালো হব না। হ্যাঁ, যদি লক্ষণটা খুঁজে পাই এবং সেই সাথে যদি সর্দি চাপা পড়ে, অর্থাৎ তার সর্দি লেগেছিল, আপনি হয়েছে কি ডাল কামড়ার সর্দিটাকে একোনাইট দিয়েছেন, সর্দিটা চাপা পড়ে গেছে, চাপা পড়ার পরে তার শ্বাসকষ্ট শুরু হয়েছে। কথার কথা বোঝানোর জন্য বললাম যে ডাল কামড়ার রুগীকে আপনি যখন একোনাইট দেবেন, আমি একোনাইট বাচ্চাদের দেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতার কথা বলে থাকি, কারণ একোনাইট কফটাকে খুব দ্রুত শুকাতে পারে। ডাল কামড়ার রুগীকে একোনাইট দিবেন, ঠান্ডা, আমরা জানি ডাল কামড়াতেও হাঁচি আছে, নাকের পাতলা সর্দি আছে, আমরা একোনাইটেও দেখেছি মাথাটা ভার আছে, একোনাইট আমরা একটু কম্পেয়ার করিনি, পানি পিপাসা আছে, আমরা দেখেছি একোনাইটে 1 সিপি পরিমাণ পানি খাই, আর আর্সেনিক অ্যালবে জাস্ট ঠোঁট ভিজানোর মতো পানি খায়, আমরা সেটা কম্পেয়ার করিনি। শুধুমাত্র নাক দিয়ে পাতলা পানি এসে হাঁচি আছে, সেটাকে চিন্তা করে আমরা ডাল কামড়া না দিয়ে একোনাইট দিয়েছিলাম, দিলে ওই সর্দিটা ঘনত্ব রূপ নিল এবং পরবর্তীতে এন্টিমটার্ডের মতো, হেপার সালফের মতো, আমাদের আর্সেনিক অ্যালবের মতো শ্বাসকষ্টের একটা জায়গা তৈরি হয়ে গেল। সর্দি চাপা পড়ে শ্বাসকষ্ট হলে সেখানে আমরা কিন্তু আর্সেনিক অ্যালবকে চিন্তা করতে পারি। এছাড়াও আমরা কার্ডিয়াক অ্যাজমাতেও যদি টোটালিটি অফ সিমটম আর্সেনিক অ্যালবের থেকে থাকে, তাহলে সেখানেও কিন্তু আমরা কি চিন্তা করতে পারি? আমরা আর্সেনিক অ্যালবকে চিন্তা করতে পারি। মনে আসছে? সেখানে আমরা আর্সেনিক অ্যালবকে চিন্তা করতে পারি। এবং সরি, আমাকে আর 1 মিনিট সময় দেন, 1 মিনিট, আমি একটা মোহন মনে হয় ওই পাশে আছে। হ্যাঁ,
আচ্ছা, দুঃখিত, আমি আলোচনা করছি বলে আমার শোকর একটু বাইরে ঘুরতে গেছে। আচ্ছা, তাহলে আমরা যেখানে দেখি এই রোগী কার্ডিয়াক অ্যাজমা হোক আর ব্রঙ্কাইটিস অ্যাজমা হোক, যাই হোক, নিজের বুকটাকে অপ্রশস্ত মনে করে, এবং সেই সাথে দেখবেন এই সময়ে তার বুক পেট প্রশস্ত বা টান টান একটা ভাব নেয়, অর্থাৎ বুকটাকে সম্প্রসারিত করতে চাই, লক্ষণটা থাকলে আপনি সেখানে আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারেন। সেই সাথে তার শ্লেষা যদি ওঠে ঘন, কখনো কখনো রক্ত সংযুক্ত যদি দেখা যায়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? এই রোগীটা শুয়ে থাকার বিপরীত উঠে বসলে বা বক্র হয়ে সামনের দিকে বসে থাকলে যদি ভালো থাকে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারি। তাহলে আমরা দেখেছি তার কার্ডিয়াক অ্যাজমা, সেই সাথে যে দেখেছি যারা প্রচুর পরিমাণে তামাকজাত দ্রব্য সেবন করে, কি সেবন করে? তামাকজাত দ্রব্য, প্রচুর পরিমাণে তামাকজাত দ্রব্য সেবন করার ইতিহাস আছে। এবং কার্ডিয়াক ড্রপসি, আমরা যে রিনাল ড্রপসি বা কার্ডিয়াক ড্রপসি বলে থাকি, কার্ডিয়াক ড্রপসি জনিত কারণে যদি তার হাত পা ফুলে যায় এবং এসআইটিস, অ্যাবডোমিনাল এসআইটিস যদি দেখি তার জল সঞ্চয় হয়েছে, তাহলে সেখানেও আমরা কিন্তু এই আর্সেনিক অ্যালকে টোটালিটি অফ সিমটম যদি পাই, এনজাইটি, সেই সাথে ফেয়ার অফ ডেথ, যত রোগ লক্ষণ প্রকাশ পাচ্ছে তত তার মধ্যে অস্থিরতা প্রকাশ পাচ্ছে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা কিন্তু আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারি। আমি একটু সময় নিচ্ছি পানি খাওয়ার জন্য, একটু সময় নিচ্ছি, পানি শেষ তো মোহন। আচ্ছা, হ্যাঁ, তাহলে এদিনকে একটু আসতে বলেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখছিলাম, এই লক্ষণগুলো যদি রাত্রিবেলাতে বৃদ্ধি পায় এবং রাত্রিবেলাতে তার যদি মৃত্যু হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে সেখানে কিন্তু আমরা আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারি। তাহলে আমরা ড্রপসির ক্ষেত্রে বলেছিলাম যে কার্ডিয়াক ড্রপসি জনিত কারণে সেখানে ব্যবহার করতে পারি। তাহলে দেখুন এই ড্রপসিতে বা এই ফোলাতে সেখানে যদি আমরা দুর্বলতা খুঁজে পাই, আমরা আর্সেনিক অ্যালবের আরো কিছু কথা স্কিপ হয়ে গেছে, আসলে একটা আলোচনা, একটা ক্লাসে সব আলোচনা সম্ভব হয় না, কিছু বাদ থেকে যায়। প্রচন্ড দুর্বলতা, আর্সেনিক অ্যাল প্রচন্ড দুর্বলতা, ওই যে ক্রনিক অবস্থাতে আমরা তার মধ্যে এনজাইটি খুঁজে পাইনি, চুপ করে পড়ে আছে, ঠিক কার্বোভেজের মতো, জেলসিমিয়ামের মতো চুপ করে আছে। আমরা যদি দেখি চুপ করে আছে, কোনো নড়াচড়া নেই, কিন্তু তার ভিতরে সব অস্থিরতা, ভিতরে ঢুকুন, তার ভিতরে অস্থিরতা আছে। এবং এই রোগীদের মধ্যে যদি, এই ড্রপসি রোগীদের মধ্যে যদি দেখেন যে বমি করার প্রবণতা, পানি পান করলেও বমি করে দিচ্ছে, কিছু খাইলেই বমি করে দিচ্ছে, এবং এই রোগীর যদি দেখেন প্রসাব কালো বর্ণের, যদি প্রসাব কালো বর্ণের হয়, আমরা ইলাপস্করের ক্ষেত্রে দেখেছি প্রসাব ব্যতীত যা কিছু আছে সব কালো বর্ণের, বমি কালো বর্ণের, তার যদি ব্লিডিং হয় সেটা কালো বর্ণের, তার কফ উঠলে কালো বর্ণের ইলাপস্করে। তাহলে আমরা যদি দেখি যে প্রসাবটা তার কালো বর্ণের, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে কিন্তু আমরা আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারি। সেই সাথে তার পিপাসা আছে, সেই সাথে তার স্ক্রোটামে মানে কি বলে বুঝাবো, যে বুঝাতে পারছি না, সরি, দুঃখিত। এবং সেই সাথে আমরা যদি দেখি, একটু কম্পেয়ার করি, আমাদের এই ড্রপসিতে, কার্ডিয়াক ড্রপসিতে এপিসমেল ব্যবহার হতে পারে, এপোসাইনাম ব্যবহার হতে পারে, এসিটিক অ্যাসিড ব্যবহৃত হতে পারে, ব্রাউনিয়া ব্যবহৃত হতে পারে, সালফার হতে পারে, অনেকগুলো এই ড্রপসিতে, কার্ডিয়াক ড্রপসি নয়, ড্রপসিতে তা বারবারিস ভালগারিস ব্যবহৃত হতে পারে, ন্যাট্রম সাল্ফ ব্যবহৃত হতে পারে, বিভিন্ন মেডিসিন কিন্তু আমরা ব্যবহার করতে পারি, শুধু আমরা একটু কম্পেয়ার করব। এছাড়াও যদি আমরা দেখি ডিসপেপসিয়া এবং সেই সাথে যদি দেখি আমরা উদারময়, তাহলে সেখানেও কিন্তু আমরা আর্সেনিক অ্যালকে ব্যবহার করতে পারি। দেখুন এদের মল কিন্তু কালো বর্ণের, তাই বলি কিন্তু ইলাপস্করকে চিন্তা করার সুযোগ নাই। আমি ইলাপস্কর এক মেডিসিনের কথা উল্লেখ করেছি, এদের মল কালো বর্ণের, এদের দুর্গন্ধযুক্ত মল, এবং এরা এদের উদারময়টাই হচ্ছে কিছু খাচ্ছে, খাওয়ার পরে সে ঠিক মার্সলের মতো, মার্সলের রুগী কি করে খাওয়ার সাথে সাথে তার পেটে পেইন হয় এবং মল ত্যাগের একটা প্রবণতা তৈরি হয়।
ঠিক এরও খাওয়ার সাথে সাথে বমি এবং মলত্যাগ করার একটা প্রবণতা যদি খুঁজে পাই, তাহলে আমরা সেখানে মার্কসলকে চিন্তা করতে, আর্সেনিক অ্যালপকে চিন্তা করতে পারি। এবং আমরা যদি দেখি যে এই রোগীদের ক্ষেত্রে আমরা মার্কসল উভয়কাতর, আমরা মার্কসলকে দেখেছি উভয়কাতর, এবং মার্কসলকে দেখেছি তার লালা পড়ার প্রবণতা, মার্কসলকে দেখেছি তার কমন যে সিমটম গুলো আছে, তার জিহ্বায় দাঁতের ছাপ, কেন জিহ্বাটা ফুলা থাকে, স্ফীতি ভাব থাকে, মুখের মধ্যে তার জিহ্বা যতটুকু জায়গা থাকার দরকার ছিল তার থেকে বেশি জায়গার প্রয়োজন হয়ে যাচ্ছে, যেহেতু জিহ্বায় স্ফীতি আছে, দাঁতের প্রেসার জনিত কারণে দাঁতের ছাপ দেখতে পাই আমরা, লালা থাকা সত্ত্বেও তার মধ্যে পিপাসা খুঁজে পাই, স্কিন ডিজিজ প্রবণতা, রাত্রিতে তার অ্যাগ্রাভেশন হয়, উভয় কাতর, ঠান্ডাতে গরমে দুটাতেই বৃদ্ধিপ্রাপ্ত হয় যে কোনো রোগ লক্ষণ, তাহলে সেখানে আমরা যেমন মার্কসলকে চিন্তা করছি, ঠিক অনুরূপ ভাবে আমরা এই জায়গাটাতে যদি দেখি যে কোনো কিছু খাওয়ার পরে ঠিক মার্কসলের মতো দৌড়াতে বাথরুমে যাইতে চাচ্ছে, তাহলে সেখানে কিন্তু আমরা আর্সেনিক অ্যালপকে চিন্তা করতে পারি। এছাড়াও যদি তরমুজ খেয়ে তার রোগ লক্ষণ প্রকাশ পায়, তাহলে সেখানে আমরা আর্সেনিক অ্যালপকে চিন্তা করতে পারি। একটা দারুণ গল্প বলি, 2007 অথবা 8 সালের গল্প। আমি আঙ্কেলের চেম্বারে প্র্যাকটিস করি, ক্যাডেট কলেজ, আমাদের ঝিনেদা ক্যাডেট কলেজের একজন ডাক্তার ছিলেন, উনি আমাদের পেশেন্ট ছিলেন সব ফ্যামিলি। তো উনি আমাদের চেম্বারে এসেছে, আমরা ওনাকে চিনতে পারিনি, তখনও আঙ্কেলের চেম্বারে সবসময় 10-15 রুগী এমনিতে সিরিয়ালে থাকতো, চেম্বার টাইমে, শেষের টাইমে নাই, মাঝের টাইমে রুগী সবসময় ভিড় থাকতো, আর বিকাল হলে আরো বেশি ভিড় থাকতো, স্থানীয় রুগীর চাপ থাকতো। তো উনি বিকালবেলা সন্ধ্যার আগ দিয়ে এসেছে, আমরা চিনছি না। তো হঠাৎ করে উনি বলছে যে ভাই নামাজের সময় হয়ে যাচ্ছে, যদি আমাকে একটু আগে দেখে দিতেন। আমি এবং আঙ্কেল ওনার কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছি যে ওই আঙ্কেল এসেছে। তরমুজ খাওয়ার পরে তার প্রচুর অ্যালার্জি বেড়েছে, তরমুজ খাওয়ার পরে এত বেশি অ্যালার্জি বেড়েছে যে তার এই যে মৌমাছিতে কামড়ালে, ফুল ফোটালে যেমন পুরো বডি ফুলে যায়, চোখ মুখ বসে যায়, ঠিক অনুরূপ ভাবে তার চেনার উপায় নেই। যদিও ওই সময় আঙ্কেল কি দিয়েছিল বলতে পারছি না, তবে আর্সেনিক অ্যালপ যে দেয়নি এটা শিওর ছিল। তাহলে সেখানে আমরা চিন্তা করতে পারি তরমুজ খাওয়ার পরে যদি তার উদারময় দেখা হয় দেয়, অথবা পানিযুক্ত যে ফলগুলো আছে এগুলো খাইলে যদি তার উদারময় দেখা দেয়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে আর্সেনিক অ্যালপকে চিন্তা করতে পারি। এছাড়াও যদি আমরা মাথা ব্যথার ক্ষেত্রে, বিশেষ করে ফোরহেড যেটাকে আমরা কপাল থেকে বলি, চোখের উপরে, হ্যাঁ, চোখের উপর থেকে যদি ব্যথা যায় এবং আধ কপালে মাথা ব্যথা, যেখানে গরম শ্যাক দিলে অথবা প্রেসার অ্যাপ্লিকেশনে এমেলারেশন দেখা দেয় ব্রায়োনিয়ার মতো, এবং সেই সাথে ব্রায়োনিয়ার স্ববিরোধী আচরণ সঞ্চালিত হলে ব্রায়োনিয়া ভালো থাকে না, আর আর্সেনিক অ্যালপ সঞ্চালিত হলে ভালো থাকে, মাইন্ড এনজাইটি সঞ্চালিত হলে ভালো থাকে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, পানি পিপাসা আছে, আর আমরা ব্রায়োতে দেখেছি মাথা নিচু করে রাখলে তার অ্যাগ্রাভেশন হয়, হ্যাঁ, মাথাটা নিচু করলে মনে হচ্ছে মাথা ফেটে যাচ্ছে, দ্বিভাগ হয়ে যাচ্ছে, আমরা এখন এটাও দেখেছি মাথা ভার, ঠিক অনুরূপ ভাবে মাথা নিচু করলে যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং মাথা ধরা অবস্থায় যদি তার বমি বা পিপাসা থাকে, তাহলে সেখানে আমরা আর্সেনিক অ্যালপকে চিন্তা করতে পারি। এছাড়াও আমরা রিউমাটিজমের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, প্রত্যেক জয়েন্টে পেইন, জয়েন্ট পেইনে ফোলাভাব আছে এবং জ্বালা আছে, এপিসমেলের মতো সুই ফুটানোর মতো ব্যথা আছে, ক্যালকেরিয়া কার্ভের মতো সুই ফুটানোর মতো ব্যথা আছে, ব্রায়ানের মতো সুই ফুটানোর মতো ব্যথা আছে, এবং প্রচন্ড যন্ত্রণা, রাতে সে ঘুমাতে পারে না, রাত্রে বৃদ্ধি, রাত্রে সে ঘুমাতে পারে না, উৎকণ্ঠা আছে, সেখানে আপনি যদি উত্তাপে কমে যায় উপশম, তাহলে রাস্ট্রক্সের মতো গরমে উপশম, তাহলে সেখানে আপনি কি ব্যবহার করতে পারেন, সেখানে আর্সেনিক অ্যালপকে ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি আমরা দেখি জ্বরের ক্ষেত্রে, আমরা জানি আমরা একসময় সম্ভবত করোনাকালীন আর্সেনিক অ্যালপ বলতে সবাই পাগল ছিল। আসলে হোমিওপ্যাথি কি তাই বলে? জীবনী শক্তির দুর্বলতা যেখানেই আপনার প্রকাশ করছে, যে সিমটম দিচ্ছে, সেই সিমটম যদি আপনার মিলে যায়, তাহলে আপনি সেখানে সেই মেডিসিনটা সাদৃশ্য লক্ষণ নিতে সেখানে সেই মেডিসিনটা অ্যাপ্লাই করলে হয়তো আপনি রেজাল্ট পাবেন, যদি এটা সম্পূর্ণ 100% একটা মেডিসিন আপনি খুঁজে পান। তাহলে আপনি কিভাবে সেখানে আর্সেনিক অ্যালপ দিচ্ছেন আগে থেকেই প্রশ্ন থেকে গেল, বিতর্ক করবেন না, প্রশ্ন থেকে গেল। তাহলে আমরা যদি দেখি জ্বরের ক্ষেত্রে সমস্ত ম্যালেরিয়া জ্বর বলুন, আমাদের টাইফয়েড জ্বর বলুন, যদি দেখি, তবে আমি সাধারণত এই রোগীদের ক্ষেত্রে অ্যাকুইট অবস্থায় কখনো আর্সেনিক অ্যালপ ব্যবহার করি না,
যেখানে অ্যাকুইট অবস্থায় ব্যবহার করি না, অর্থাৎ কয়েকদিন না যাওয়ার পরে সেখানে আপনি আগে থেকে কিভাবে করোনা বা আগে থেকে কিভাবে টাইফয়েড জ্বর বা আগে থেকে কিভাবে ম্যালেরিয়া জ্বর বা আগে থেকে কিভাবে আর্সেনিক জ্বর, সিজনাল জ্বরে কিভাবে আর্সেনিককে ব্যবহার করছেন, যদি তার লক্ষণ না মেলে, আর মিললে ঠিক আছে, তাহলে সেখানে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা আর্সেনিক অ্যালকে ব্যবহার করতে পারি। এছাড়াও আর্টিকেরিয়াতে, বিশেষ করে চিংড়ি কাঁকড়া খেলে, হ্যাঁ, এগুলো খেলে যদি আর্টিকেরিয়া দেখা দেয়, বার্নিং থাকে, চুলকান ইচিং থাকে, এনজাইটি থাকে, এছাড়াও যদি দেখেন যে কোনো আর্টিকেরিয়া চাপা পড়েছিল তারপর থেকেই তার রোগ লক্ষণের বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, অ্যালার্জিটিক রোগ লক্ষণ বৃদ্ধি পেয়েছে, সমস্ত অ্যালার্জিতে তার স্কিন ডিজিজের ক্ষেত্রে, চুলকানির ক্ষেত্রে যে ইরাপশন গুলো ছিল, উত্তাপে উপশম লক্ষণটা যদি খুঁজে পান, তাহলে সেখানে আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারেন। এছাড়া এপিস আছে, আর্টিকা ইউরেন্স আছে, ডালকামরা আছে, এন্টিমক্রুড আছে, রাস্টক্স আছে, আর্টিকেরিয়ার ক্ষেত্রে তুলনা করলাম না, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে আমরা আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারি। আমরা কনস্টিপেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যে রোগী ঠান্ডা পানি খেতেই পারেন না, ঠান্ডা পানি খেলেই তার পেটে যন্ত্রণা হয় এবং এদের মল কালো এবং দুর্গন্ধযুক্ত হয়, সেই সাথে দুর্বলতা, যদি লক্ষণটা খুঁজে পান তাহলে সেখানে আপনি আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারেন। যদি দেখেন যে কোনো রক্তস্রাবের ক্ষেত্রে প্রচন্ড জ্বালা, দুর্বলতা, মৃত্যু ভয়, পিপাসা এবং তার ডিসচার্জের দুর্গন্ধ যদি থাকে এবং মধ্য দুপুরে বা মধ্য রাতে যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে সেখানে আমাদের আর্সেনিক অ্যাল খুব ভালো মেডিসিন। এছাড়াও আমরা অ্যাবসেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ওই যে ক্ষতর কথা বলেছিলাম, পচনশীল ফোড়া হোক, অ্যাবসেস, কার্বোনেকল, বার্নিং যদি থাকে, প্রচুর পুজ যদি তৈরি হয় এবং যে পুজটা পানির মতো পাতলা, দুর্গন্ধযুক্ত, সেখানে আমরা ব্যবহার করতে পারি আর্সেনিক অ্যাল। অর্থাৎ ক্ষত থাকলেও সেখানে আমরা কি চিন্তা করতে পারি, আর্সেনিক অ্যাল। আমরা যদি দেখি যে বিশেষ করে ক্ষত, সেটা মুখের হোক আর মাড়ির হোক আর ঠোঁটের হোক, সেই ক্ষততে প্রচুর পরিমাণে জ্বালা এবং ব্লিডিং, নাইট্রিক অ্যাসিড নয়, অল্প স্পর্শে তার ব্লিডিং হয়, নাইট্রিক অ্যাসিড, তার মাইন্ডের দিকে যান, আর্সেনিক অ্যালবের মাইন্ডের দিকে যান, দুদিকে। নাইট্রিক অ্যাসিড আমি তোকে মেরেই ছাড়বো, প্রচুর পরিমাণে স্পৃহা থাকে, জিদ থাকে, প্রচুর পরিমাণে রাগ থাকে, সেখানে আমরা নাইট্রিক অ্যাসিডকে চিন্তা করতে পারি মুখের ক্ষতে। কিন্তু এ বলছে যে আমার দাঁতে বা মাড়িতে যে ক্ষত আছে সেখান থেকে রক্তস্রাব আসে এবং সেখানে ভয়ানক জ্বালা আছে এবং এটা গরম পানি, আমি চা খেলে ভালো থাকি, গরম পানি কুলকুচি করলে ভালো থাকে, সেখানে আমরা আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারি। এছাড়া আমরা নাইট্রিক অ্যাসিড, সাল, কেলি, মার্কারি মেডিসিন, মার্কসাল ব্যবহার করতে পারি, বোরাক্সে ব্যবহার করতে পারি, অ্যাসিড মিওরকে ব্যবহার করতে পারি, আমরা অনেকগুলো মেডিসিনকে ব্যবহার করতে পারি। এছাড়াও যদি আমরা দেখি যে বিশেষ করে কনস্টিপেশন জনিত কারণে যদি তার পাইল সমস্যা দেখা দেয়, তাহলে সেখানে যদি তার ওই যে বলি হয়ে গেছে, বোর্ড হয়ে গেছে, সেখানে যদি জ্বালা থাকে, উত্তাপে উপশম যদি থাকে, তাহলে সেখানেও কিন্তু আমরা আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারি। সর্বোপরি 10:30 বেজে গেছে, সর্বোপরি আমরা আর্সেনিক অ্যালকে যদি দেখি যে মধ্য দুপুরে মধ্যরাতে যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, যদি ঠান্ডায় বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠান্ডা হাওয়ায় বৃদ্ধিপ্রাপ্ত হয়, হ্যাঁ, এবং শুয়ে থাকলে শ্বাসকষ্ট বৃদ্ধি পায়, কিছু খাইলে যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, চাপা পড়লে কোনো রোগ লক্ষণ চাপা পড়লে যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে সেখানে আর্সেনিক অ্যালকে চিন্তা করব। এছাড়া আমরা গরম শ্যাকে, গরম পানিতে, গরম খাদ্যে, গরম ঘরে এবং শোয়া থেকে উঠে মাথাটা নিচু করে থাকলে যদি সে উপশমিত হয়, তাহলে আমরা আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারি। আমরা যদি আর্সেনিক অ্যালকে এক বাক্যে বলি, তাহলে শুরুতে বলেছিলাম সে প্রচুর পরিমাণে গোছালো একজন ব্যক্তি, তার ড্রেসের দিকে, তার হাতের দিকে, তার নখের দিকে দেখুন, তার চুলের দিকে দেখুন, গোছালো একজন ব্যক্তি, বসছে চেম্বারে, একজন জেন্টলম্যান, সবকিছুতে তার এনজাইটি। আমরা এখানে আরো অনেকগুলো আলোচনা স্কিপ করে গেছি। সে একা থাকতে চাইছে, কোম্পানি ডিজায়ার করতে চাইছে, আবার কোম্পানি ডিজায়ার করতে চাইছে না। দেখুন, সে আপন লোককে কাছে পেতে চায়। কেন পেতে চায়? সে চাই যে আমার দুর্যোগ মুহূর্তে, আমার অসুস্থতা মুহূর্তে তারা আমার সহায় হোক, কারণ আমার অসুস্থ হলে আমি তো মরে যাবো একটা ভয় কাজ করে। মধ্যরাতে আরো যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় অসুস্থতা, তাহলে সেই সময় আরো কোম্পানি ডিজায়ার করে এবং সেই সময় তার মৃত্যু ভয়টা আরো বেশি প্রকটতর হয়। আবার এই ব্যক্তি কিন্তু একা বসতে চাইছে, একা থাকতে চাইছে। কেন? কারণ তার ভিতরে নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা, আশঙ্কা তার মধ্যে বিরাজমান রয়েছে যে আমি অসুস্থ হতে পারি, তার দ্বারা আক্রান্ত হতে পারি, পয়জন দ্বারা আক্রান্ত হতে পারি, যে কোনো ভাইরাস রোগ দ্বারা আক্রান্ত হতে পারি। যদি তার মধ্যে অনিশ্চয়তা, সঞ্চয় করার প্রবণতা যদি খুঁজে পাই, তাহলে সেখানে আমরা আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারি। এছাড়াও আমরা সাদৃশ্য যে ফিজিক্যাল লক্ষণগুলো আলোচনা করেছি, এটা আমাদের লক্ষণগুলো ছিল। তো ধন্যবাদ সবাইকে। আমি আজকে আলোচনার
বাড়াচ্ছি না, অলরেডি 10:30 বাজে, বাসায় যাব, ফ্রেশ হবো, গোসল করবো, খাইতে হবে, অনেক রাত হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। জি ফারজানা ম্যাম, ক্লাসটা শেষ করে দিবেন প্লিজ। জি স্যার। স্যার কি প্রশ্ন নেবেন? কেউ কি প্রশ্ন করার আছে? স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার বলুন, আমার জানার মধ্যে থাকলে আমি অবশ্যই উত্তর দিব। জি স্যার। আচ্ছা, কোশ্চেন হচ্ছে আমাদের এই গৃহ পরিচারিকা উনি রিসেন্টলি আসছেন এই ঢাকাতে।